মাঝ আকাশে 40,000 ফুট উপরে চলন্ত বিমান থেকে 10 টন সোনা চুরি করতে দেখেছেন কখনো? হ্যাঁ, আজ আমরা এমনই দুর্ধর্ষ অভিযানের সাক্ষী হতে চলেছি, যেখানে ওই দেশের সরকারের নির্দেশেই মাটি থেকে 40,000 ফুট উপরে একদল হার না মানা ডাকাত এই অসাধ্য সাধনে লিপ্ত হয়। কিন্তু কেন এই অভিযান পরিচালনা করা হলো, কি এর উদ্দেশ্য, এই সবকিছুই জানবো আজকের সিনে গল্পে। গল্পের শুরুতেই আমরা ইতালির ভেনিস শহর দেখতে পাই, যেখানে তখন একটা নিলাম চলছিল। আর ওই নিলামে ওই শহরের সব বড় লোকরা নিজেদের মাস্ক পরে এসেই পার্টিসিপেট করে। আর এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম সাইরাস। বলা যায় আজকের গল্পের হিরো কিন্তু সে। তো এখানে আসার আগেই সে তার নতুন চুরির একটা প্ল্যান রেডি করে রেখেছে। এই নিলাম ভেনিস শহরে হলেও এর লাইভ টেলিকাস্ট লন্ডন শহরেও করা হচ্ছিল। আর সেখানে কিছু বড় লোক এই নিলামে পার্টিসিপেট করে। আর এখনই আমরা সাইরাসের পুরো টিমটাকেই দেখতে পাই, যাদের মধ্যে ছিল ডেন্টন, ক্যামিলা ম্যাগনেস, মিশুন, লিও আর তাদের দলের মাস্টার মাইন্ড সাইরাস। এই নিলামের সব জায়গায় অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল, যাতে পুলিশ সবসময় পর্যবেক্ষণ করছিল। এই পুলিশদের মধ্যে একটা মেয়ে অফিসার ছিল, যার নাম ছিল গ্লাডুড এবি। তো এবি প্রথম থেকে সাইরাসকে চিনত। এর আগে একবার সে তাকে ধরতেও গিয়েছিল, কিন্তু সাইরাস অনেক চালাক থাকায় পালিয়ে গিয়েছিল। কিন্তু এইবার এবি তার টিম নিয়ে পুরোপুরি রেডি ছিল সাইরাসকে ধরার জন্য। এরপরই সেখানে নিলাম শুরু হয়ে যায়, যেখানে প্রথমে ব্যাংকোয়ার নামের একটা পেইন্টিংকে দেখানো হয়। এটা অনেক দামি একটা পেইন্টিং ছিল, যার কারণে সেখানে উপস্থিত সবাই তাদের দাম বলতে শুরু করে এবং সবশেষে দেখা যায় 2 কোটি টাকায় সেই পেইন্টিংটা বিক্রি হয়ে যায়। কিন্তু সাইরাস সেটা দেখেও চুপ করে বসে থাকে, কারণ ম্যাগনেস অলরেডি ওই বিক্রি হওয়া পেইন্টিংটাকে কাস্টমারের কাছে নিয়ে গিয়েছে এবং ওটা ব্ল্যাক মার্কেটে আগেই 2 কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। তাই সাইরাস একটু মুচকি হেসে আবারও নিলামে মন দেয়। তো এরপর আমরা দেখতে পাই এই নিলামের সব থেকে দামি পেইন্টিংটাকে। আসলে এই পেইন্টিংটা একটা ক্রিয়েশন ছিল অ্যানেট নাম করে এক ক্রিয়েটরের। তো আমরা তাকে সেখানে এক অদ্ভুত রকমের মাস্ক পরা অবস্থায় দেখতে পাই, কারণ সে তার ফেস কারোর সামনে রিভিল করতে চাচ্ছিল না। তো এরপর ওখানকার এক লোক ওই ক্রিয়েশনটাকে সবাইকে দেখাচ্ছিল, যার নাম ছিল এনএফটি। এই ক্রিয়েশনটার একটা বিশেষ ক্ষমতা ছিল, যেখানে 200টির উপর ক্যামেরা ছিল, যা লাইভ প্রোগ্রাম পর্যন্ত কভার করতে পারে। এমনকি ওই লাইভ প্রোগ্রাম থেকে বিভিন্ন পিকচার পোর্ট্রেটও করতে পারে। এরপরই শুরু হয় এই অদ্ভুত ক্রীড়া নিলাম, যার দাম বাড়তে বাড়তে 1 কোটি থেকে 2 কোটি, 2 কোটি থেকে 3 কোটি পর্যন্ত হয়ে যায়। আর এরপরে মিশুন তার খেলা দেখানো শুরু করে। সে তার হাতে একটা বাটন প্রেস করে আর বলে লেফট, আর এর সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিংটার লাইট অফ হয়ে যায় এবং সেখানে সবার মাঝখানে হুলুস্থুলু শুরু হয়ে যায়। ওইখানে থাকা সব বড় লোকরা নিজেদের প্রাণ বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই সাইরাস তার খেলা শুরু করে। আসলে ওই ক্রিয়েশনটার দাম 2.5 কোটি টাকা যে বলেছিল, সেটা সাইরাসই ছিল। এরপর সে অ্যানাটের কাছে যায় এবং বলে, তুমি তোমার পেইন্টিংটা নিয়ে আমার ডেরায় চলে আসো, তোমাকে পুরো অ্যামাউন্টের টাকাটা আমি তোমাকে ওখানেই দেব। কিন্তু এই সব কিছুই ক্যামেরার মাধ্যমে উপরে বসে দেখছিল, আর সে সাইরাসকে হাতে নাতে ধরার এই মোক্ষম সুযোগটা কোনোভাবেই মিস করতে চাচ্ছিল না, যার কারণে সে তার টিমের সব পুলিশ অফিসারদেরকে সাইরাসকে ফলো করতে বলে। আর এরপরে শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া। সাইরাস তার পুরো টিম নিয়ে একটা স্পিডের সাহায্যে ভেনিস শহরের মধ্য দিয়ে যেতে থাকে, আর পুলিশ তাদের ফলো করতে শুরু করে। তারা বিভিন্নভাবে সাইরাসের পুরো টিমটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সাইরাস আর তার টিম তো আগে থেকেই তৈরি ছিল। তাই তারা ওই শহরের সিস্টেম আগে থেকে হ্যাক করে বিভিন্ন ব্যারিয়ার তৈরি করে সেই পুলিশ অফিসারদেরকে আটকে দেয়। তো এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা প্রাইভেট জাহাজ দেখতে পাই, যেখানে তারা তাদের টাকা পয়সা লেনদেন শেষ করে রাতভর এক জমজমাট পার্টিতে মেতে ওঠে। অন্যদিকে অ্যাবি তার ইনভেস্টিগেশন চালিয়ে যায় এবং সে ওই দিনের সব ফুটেজগুলো বারবার চেক করতে থাকে। আর সে ওই দিন নিলামের ভিতরেই ডেন্টককে দেখতে পায়, যে সাইরাসের টিমেরই একজন সদস্য। এরপরেই চোরদের আসল উদ্দেশ্য সবার সামনে চলে আসে। তারা যে ক্রিয়েচরটাকে ওখান থেকে চুরি করেছিল, তার দাম ব্ল্যাক মার্কেটে 3 থেকে 4 অথবা 4 থেকে 5 এমনকি 8 কোটি পর্যন্ত হয়ে যায়। কিন্তু ওই ক্রিয়েশনটা অ্যাক্টিভেট করতে হলে তার মালিককে তাদের দরকার। তাই তারা অ্যানিটকে তাদের সঙ্গে এখানে নিয়ে এসেছে এবং সাইরাস তাকে বলে, তোমাকে আমরা যে 2 কোটি টাকা ট্রান্সফার করেছি, ওটা আসলে আগের পেইন্টিংটা চুরি করার টাকাই ছিল। আর একটা জিনিস কি লক্ষ্য করেছো,
আমরা যদি ওই ক্রিয়েশনটা এখান থেকে এভাবে না নিয়ে আসতাম তাহলে আজকে ওর দাম 3 কোটি থেকে 8 কোটি টাকা হতো না। তাই টেনশন না করে পার্টিতে এনজয় করো। এরপরই আমরা দেখতে পাই এবি ডেন্টনকে ধরে ইন্টারোগেশন শুরু করেছে, কিন্তু সে তাকে যে প্রশ্নই করছে ডেন্টন তার সব ভুলভাল উত্তর দিচ্ছে, যার কারণে এবি তার উপর অনেক রেগে যায়। তুমি যদি আমাদের সব সত্য কথা না বলো তাহলে তোমাকে জেলে পাঠিয়ে দেব, তোমার সব অ্যাকাউন্টগুলোকে বাজেয়াপ্ত করা হবে। তাই এই সব কিছু করার আগেই তোমার টিম সম্পর্কে সব সত্যটা এখনই বলে দাও। এরপর ডেন্টন এবিকে বলে এখন সাইরাস আর তার পুরো টিমই লন্ডনে রয়েছে, তাই ওকে ধরতে হলে তোমাকে এখন আমার সাথে লন্ডনে যেতে হবে। তো এরপরে এবি তার টিমের সাথে লন্ডনের ইন্টারপোলে চলে যায়, যেটা আসলে লন্ডনের ইনভেস্টিগেশন পুলিশের হেডকোয়ার্টার, যেখানে এবির সাথে হ্যাক্সিল নামের আরেক পুলিশ অফিসারের পরিচয় হয়। এরপর ওই অফিসার এবিকে অন্য একজন মাফিয়ার কথা বলে, যে ওই লন্ডন শহরের সবথেকে বড় মাফিয়া, আর তার নাম জর্গান লার্স। সে লন্ডন শহরের পুরো শেয়ার মার্কেটই দখল করে রেখেছে, বড় বড় ট্রেড মার্কেট এমনকি ইন্ডাস্ট্রির থেকেও সে চাঁদা নিয়ে রাখছে। আর এসব কাজ করানোর জন্য শহরের গরিব মানুষদের অনেক অসুবিধা হচ্ছে। তারা এই নিয়ে অনেক আন্দোলনও করেছে, কিন্তু আদতে কোনো লাভ হয়নি। এবার আবার সে নতুন এক শহরে তার এই বিজনেস চালু করতে যাচ্ছে, আর এবার তার সাথে লিবাইথন নামে নতুন এক মাফিয়াও যোগ দিয়েছে। আমি অনেক বছর ধরে লার্সকে ধরার চেষ্টা করছি, আর এজন্য আমি আমার এক কাছের লোক ডিগারকে তার টিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সে আমাকে তার সব ইনফরমেশনগুলো এনে দেয়। ওর মাধ্যমে আমি জানতে পারছি যে আগামী মাসেই একটা বড় সোনার লেনদেন করতে চলেছে, যার পরিমাণ 1 কেজি 2 কেজি নয়, বরং 10 টন। আর এই লেনদেন আটকানো এবং লার্সকে ধরার জন্যই আমার তোমার সাহায্য দরকার। তো সবকিছু শুনে এবি বলে যে আমি কি করতে পারি, এটা তো তোমাদের লন্ডনের পুলিশই করতে পারে। তো এরপর হ্যাক্সিল তাকে বলে যে পুলিশের দ্বারা এই কাজ সম্ভব নয়, কারণ চোরদেরকে চোরের মতো চিন্তা ভাবনা করে ধরতে হবে। অর্থাৎ আমাদের একজন বড় মাপের চোরকে দরকার তাকে ধরার জন্য, আর এই চোর যে কে তা তুমি ভালো করেই জানো। তার কথা শুনে এবি বলে যে আমি এই কাজ কখনোই করতে পারবো না। তুমি কি ভেবেছো আমি সাইরাসের কাছে সাহায্য চাওয়ার জন্য যাব? তখনই হ্যাক্সিল তাকে বুঝিয়ে বলে যে এই ডিলের জন্য যদি সাইরাস এবং তার টিম হ্যাঁ না বলে তাহলে অনেক গরিব মানুষের জীবন চলে যাবে। আমাদেরকে যে করেই হোক লার্স থেকে এই লেনদেন করা থেকে আটকাতে হবে। তো এরপরে এবি চলে যায় সাইরাসের কাছে। সে সাইরাসের সাথে খুব মিষ্টি করে কথা বলতে থাকে। সে বলে যে একবার প্যারিসে তোমার সাথে আমি 5 দিন অনেক ভালো সময় কাটিয়েছি। তখন সাইরাস বলে যে ওটা 5 দিন না শোনা, ওটা 7 দিন ছিল। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছো। তখনই এবি বলে তুমি হলো চোর আর আমি হলাম পুলিশ, তাই আমাদের মাঝখানে যে ভালোবাসার সম্পর্কটা হয়েছিল ওটা আসলে কোনো ভালোবাসা ছিল না, ওটা শুধুমাত্র ক্ষণিকের ভালো লাগা। চোর আর পুলিশের মধ্যে কখনোই ভালো সম্পর্ক হতে পারে না। কিন্তু সাইরাস তার কথা মানতে নারাজ। তো এরপরে বলে যাই হোক তুমি এখানে কেন এসেছো তাই বলো। এরপরে এবি তার পুরো প্ল্যানটা বলে যে তোমাকে এবার অনেক বড়সড় একটা চুরি করতে হবে। হ্যাক্সিল তাকে যে প্ল্যানটা দিয়েছিল সেটা সে সাইরাসকে সবকিছুই বুঝিয়ে বলে। এরপরে সাইরাস পুরো টিমের সাথে এই প্ল্যান নিয়ে কথা বলে। সে সবাইকে বলে যে এই কাজটা করা অনেক কঠিন, কিন্তু এটা আমাদেরকে করতেই হবে, কারণ একবার যদি লার্স ওই গোল্ডগুলো পেয়ে যায় তাহলে আমরা তাকে আর ধরতে পারবো না, আর সে যা ইচ্ছা তাই করতে পারবে, যেটা আসলে আমাদের শহরের গরিব মানুষদের জন্য অনেক ক্ষতিকর। এরপরে তাদের পুরো টিমের সব সদস্যরা মিলে এই প্ল্যানটা এক্সিকিউট করতে শুরু করে। এই সোনাগুলো কোথায় থাকবে এবং সোনাগুলো কোন গাড়িতে করে নিয়ে আসা হবে এবং তারা সেগুলো কখন সরাবে সেই সব প্ল্যানগুলো তারা করে নেয়। এরপরে তারা বলে যে ওই গাড়ি থেকে সোনাগুলো একটা প্লেনে নিয়ে গিয়ে লোড হবে। এখন ওই প্লেনে জায়গা মতো ল্যান্ড করার আগেই ওই প্লেন থেকে আমাদের সোনাগুলো সরাতে হবে। তার আগেই বুঝতে পেরেছিল যে সোনাগুলো তারা শহরের মধ্য থেকে চুরি করতে পারবে না, তাই তাদের ওই সোনাগুলো প্লেন থেকে চুরি করতে হবে। কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হলো ওই প্লেনের মধ্যে লার্সের গুন্ডারাও থাকবে, আর উপর থেকে ওই প্লেনের উপর সবসময় নজর রাখা হবে। এরপরই তারা সবাই মিলে চিন্তা করতে থাকে যে তারা ওই সোনাগুলো প্লেন থেকে কিভাবে সরাবে। তখনই তাদের মধ্য থেকে মিশন বলে যে আমরা যদি ওই সেম দেখতে একটা প্লেন বানিয়ে ফেলি
তাহলে ওই সোনাগুলো প্লেন থেকে সরানো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এই কথা শুনে সবাই বলে যে আইডিয়াটা ভালো, কিন্তু ওরকম দেখতে প্লেন আমরা কোথায় পাবো? ঠিক তখনই সাইরাস বলে যে ওই নিলামে এমন একজন উপস্থিত ছিল যার কাছে প্লেন আছে, তবে সেটা হুবহু এরকম দেখতে না, কিন্তু কাজ চালানো যাবে। তো এরপরই তার পুরো টিম মিলে সেই লোকের কাছে চলে যায় যার নাম মলসন। আর মলসন তাদেরকে তার আলিশান প্লেনটা দেখায়, কিন্তু সে তার প্লেনকে কখনোই শহরের মধ্যে ওড়াতে পারেনি, কারণ সরকার সেটা ব্যান করে দিয়েছে। কারণ তার প্লেনের উপরের সাইডে কাঁচ লাগানো ছিল এবং অনেক বেশি শব্দ হতো, যার কারণে সে আর এই প্লেনটা চালাতে পারেনি। তো প্রথমত মলসন তাদেরকে তার প্লেনটা দিতে রাজি হয় না। তখন এবি বলে যে একে তো তুমি ইল্লিগাল তোমার কাছে এই প্লেনটা রেখেছো, আর এটা যদি পুলিশ জানতে পারে তাহলে তোমাকে এখনই অ্যারেস্ট করে নিয়ে যাবে, তাই ভালোই আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও। তো এরপর এই মলসন তাদেরকে তার আলিশান প্লেনটা ঘুরিয়ে দেখায়। প্লেনের ভিতরে পুরাই আলিশান ব্যবস্থা ছিল। তো প্লেনের ব্যবস্থা তো হয়ে গিয়েছে, কিন্তু এই প্লেনকে তার রাডারের সঙ্গে কিভাবে সংযোগ করাবে সেটাই বুঝতে পারছিল না। আর এই কাজটা করাই সব থেকে কঠিন। এই কাজটা করার জন্য তাদেরকে PSI অর্থাৎ পোর্টেবল সিগন্যাল ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। আর এটার কাজ হবে আকাশে দুইটা প্লেন থাকা সত্ত্বেও মাত্র একটার সিগন্যাল কন্ট্রোল রুম থেকে পাওয়া যাবে। কিন্তু এখানেও একটা বড় সমস্যা, যখনই ওই দুটো প্লেন মুখোমুখি আসবে তখনই কন্ট্রোল রুমে দুইটা প্লেনের ছবি ভেসে উঠবে, আর যার কারণে কন্ট্রোল রুমে আমাদের কোনো লোককে থাকতে হবে। তো এরপরে এবি বলে আমি ব্রেসেলে হ্যারি নামের একজনকে চিনি যে এই কাজে আমাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু সে খুবই ঘাড়তেরা টাইপের একটা মানুষ। তখন সাইরাস বলে যে একবার কথা তো বলে দেখি কি বলে। এরপরই তারা পুরো টিম মিলে ব্রেসেলে চলে যায় এবং তারা হ্যারির সঙ্গে দেখা করে। হ্যারি আসলে একজন প্রতিবন্ধী এবং সে হুইল চেয়ারে করে চলাফেরা করে। সে তাদের পুরো প্ল্যান শোনার পর এই কাজটা করতে নিষেধ করে দেয়, কারণ এই কাজটা করা অনেক বেশি রিস্কি। আর তারা যার স্বর্ণ চুরি করতে যাচ্ছে সে এই শহরের সব থেকে বড় মাফিয়া, তাই হ্যারি এই কাজের জন্য সরাসরি না করে দেয়। ঠিক তখনই সাইরাস তাকে বলে তুমি যদি এই কাজটা করে দিতে পারো তাহলে আমি তোমাকে 10 লাখ টাকা দেব। আর টাকার কথা শুনে হ্যারি রাজি হয়ে যায়। তো এরপরে তারা পুরো টিম মিলে তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। তারা ওই প্লেনটাকে সেই আসল প্লেনের মতো হুবহু দেখার জন্য পেইন্টিং শুরু করে দেয়। আর এখন পালা PSI তৈরি করা, কিন্তু ওই PSI কে দেখতে একটা ছোটখাটো বোমের মতো লাগছিল, যার কারণে এবি বলে যে এটা নিয়ে আমরা প্লেনে ঢুকতে পারবো না, আর তাই এটা ছোট ছোট পার্টস সবার কাছে ভাগ করে দেওয়া যেতে পারে। প্লেনে গেলে এটা আবার আমরা সেট করে নিতে পারি। তো এটা শুনে মিশুন বলে ঠিক আছে, আমি এটা করে দিতে পারবো। এরপরেই সেই দিন চলে আসে। এরপর সবাই তাদের ড্রেস পরে রেডি হয়, আর আমরা দেখতে পাই লন্ডনের সব থেকে বড় হিথ্রো এয়ারপোর্টকে। তো তারা সবাই ওই ফ্লাইটের কেউ ইকোনমিক ক্লাসের, আবার কেউ বিজনেস ক্লাসের টিকিট কেটে নেয়। আর প্লেনে ঢোকার পরে তারা বুঝতে পারে যে লার্স আগে থেকেই ওই প্লেনে তার গুন্ডা সেট করে রেখেছিল, যার মধ্যে 2 জন ছিল বিজনেস ক্লাসে এবং 3 জন ছিল ইকোনমিক ক্লাসে। আর ওই প্লেনের ঠিক নিচের কম্পার্টমেন্টে দিয়েছিল 10 টন সোনা। এরপরই শুরু হয়ে যায় আসল খেলা। মিশুন আগে থেকে সমস্ত ক্যামেরাকে হ্যাক করে রেখেছিল যাতে সে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। আর মগনেসে ইকোনমিক ক্লাসের বাথরুমে গিয়ে সে PSI এর অর্ধেক পার্ক রেখে আসে। কিন্তু তখনই সাইরাস লক্ষ্য করে যে তাদের সাথে প্লেনে তাদের টিমের একজন অর্থাৎ লিউক আসেনি। সাইরাস তখন লিউককে ফোন করে জিজ্ঞাসা করে সে কেন আসেনি। তখন লিউক বলে যে এই কাজে অনেক বেশি রিস্ক, তাই আমি এই কাজ করতে পারবো না। এটা শুনে এবি বলে যে থাক, বাদ দাও, যে আসবে না তাকে আমরা জোর করে আনবো না। তো এরপরে এবি তার কাজ শুরু করে দেয়। সে ইকোনমিক ক্লাসের ওয়াশরুমে গিয়ে সে অর্ধেক PSI এর অংশটা বিজনেস ক্লাসের ওয়াশরুমে নিয়ে একসঙ্গে জোড়া লাগায়। কিন্তু হঠাৎ করেই প্লেনে ধাক্কা লাগার কারণে তার হাত থেকে PSI পড়ে পুরো ভেঙে যায়। তো এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ঠিক তখনই দরজার পাশ থেকে আবার লার্সের এক গুন্ডা এসে নক করে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এবি অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সাইরাস ওখানে পৌঁছে যায় এবং তারা দুজনে মিলে সেই PSI মেশিনটাকে আবারও ঠিক করে ফেলে। এরপরেই কামিলা তাদের সেই প্লেনটা নিয়ে পৌঁছে যায় আসল প্লেনের কাছে এবং তারা সবাই মিলে চেষ্টা করে PSI কে অ্যাক্টিভ করার। আর যখনই সেই PSI কে অন করা হয় তখনই দেখা যায় কন্ট্রোল রুমে 2টা প্লেনের সিগন্যাল দেখা যাচ্ছে। তখন কন্ট্রোল রুম থেকে একজন হ্যারিকে বলে যে আমরা 2টা প্লেনের সিগন্যাল দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু অবশ্যই আমাদের হেডকোয়ার্টারে জানানো উচিত। কিন্তু তখন হ্যারি বলে আরে এটা কোনো বিষয় না, হতে পারে নর্মাল কোনো ইস্যু।
এটা নিয়ে অত চিন্তা করো না। কিন্তু ওই মহিলা তার কথাই বিশ্বাস করে না। তখন তাকে হ্যারি ইমোশনালি ব্ল্যাকমেইল করা শুরু করে, যার ফলে ওই মহিলা হ্যারিকে আর এই বিষয় নিয়ে কিছুই বলে না। তো এর কিছুক্ষণ পর যখন সবকিছু ঠিক হয়ে যায়, তখন কন্ট্রোল রুমে এইমাত্র একটা প্লেনের সিগন্যাল দেখা যায়। আর তখনই শুরু হয় এই চুরির আসল খেলা। করি ম্যাগনাস পৌঁছে যায় সেই প্লেনের নিচের কম্পার্টমেন্টে এবং সেখানে গিয়ে সে হাই টেকনোলজি ইউজ করে সেই লকারে তালা খোলার চেষ্টা করে, যেখানে ওই 10 টন সোনা রাখা ছিল। কিন্তু ঠিক তখনই লার্সের গুন্ডাদের সন্দেহ শুরু হয়, তাই তারা ওই নিচের কম্পার্টমেন্টের দিকে যেতে শুরু করে। তো এবি এবং সাইরাস সেটা বুঝতে পেরে তাদেরকে আটকানোর চেষ্টা করে, আর সেখানেই তাদের মাঝে এক বিশাল মারামারি শুরু হয়ে যায়। তো ক্যাপ্টেন প্লেনের এই অবস্থা দেখে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখন হ্যারি তাকে বলে যে আকাশের অবস্থা অনেক খারাপ, তাই তুমি হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারবে না, তোমাকে কাছাকাছি কোথাও একটা ল্যান্ড করতে হবে। তো হ্যারির এই কথা শুনে ক্যাপ্টেন তার আশেপাশেই কোথাও ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু ওই জায়গাটা এতটাই বেশি ছোট ছিল যে একটা প্লেন ল্যান্ড করার মতো কোনো রানওয়েও ছিল না। কিন্তু ওই পাইলট অনেক কষ্ট করে তার প্লেনটাকে ওখানে ল্যান্ড করায়, যার কারণে টোকিও তার প্লেনটাকে ওখানে ল্যান্ড করাতে বাধ্য হয়। কিন্তু ওই ব্যাপারটা লার্সও জেনে যায় যে তার সোনাভর্তি প্লেনটা ইউরোপে নয়, বরং কাছাকাছি কোনো একটা জায়গায় ল্যান্ড করেছে। তখন সে তার লোকদেরকে বলে যে আমার সোনা যেই ধরতে আসবে তাকে আগে ওখানেই মেরে ফেলবে। পরে আমরা দেখতে পাই ম্যাগনাস সাইরাসের কাছে ক্ষমা চাচ্ছে। সে সাইরাসকে বলে যে আমাকে মাফ করে দাও, আমি সঠিক সময় কাজটা করতে পারিনি। আর এরপরে আমরা দেখতে পাই যে সে গুন্ডারা সাইরাসের পুরো টিম নিয়ে টোকিওর প্লেনে করে ইউরোপের দিকে যেতে শুরু করে। এরই মাঝে লার্সের কাছে লিভিথান চলে যায়, কারণ আজকেই তাদের ডিল ফাইনাল হওয়ার দিন। কিন্তু এতক্ষণে লিভাইথনও জেনে গিয়েছে যে প্লেনে করে তার সোনা আসছিল সেটা অলরেডি হাইজ্যাক হয়ে গিয়েছে। তখনই লার্স তাকে জানায় যে সিচুয়েশন কন্ট্রোলে চলে এসেছে, আমাদের আজকের এই দিনটা ফাইনাল হয়ে যাবে। এরই মাঝে আবার সেই প্লেনে মারামারি শুরু হয়ে যায়, আর OPSI এর সিগন্যাল বন্ধ হয়ে যায়, যার কারণে কন্ট্রোল রুমে তাদের প্লেনে সিগন্যাল আসা শুরু করে। আর গভর্নমেন্ট সেটা বুঝতে পেরে তাদের প্লেন দিয়ে সাইরাসদের প্লেনের উপরে হামলা করা শুরু করে। কিন্তু তখনই সাইরাস বুদ্ধি করে সে প্লেনটাকে নিচে ঘুরিয়ে দেয় এবং লিখে দেয় যে এই প্লেনের মধ্যে অনেক সাধারণ মানুষজন রয়েছে, যার কারণে আর গভর্নমেন্ট তাদের প্লেন দিয়ে হামলা করা বন্ধ করে দেয়। আর এরপরে সেই প্লেন চলে যায় একদম লার্সের সেই বড় বাড়ির ভিতরে। সেখানেই এই প্লেন তার বিশাল বাড়ির গার্ডেন এমনকি গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। আর যার কারণে প্লেনের ওই নিচের কম্পার্টমেন্ট ভেঙে যাওয়ার কারণে সেই 10 টন সোনা সবই বাইরে বেরিয়ে আসে। অত সোনা একসাথে দেখে লেভিথান বলে, এবার এই সোনাগুলো সব আমি নিয়ে যাব, আর তোমার আর আমার মাঝখানে ডিল এখানেই শেষ। এটা শুনে তো লার্সের অনেক বেশি রাগ হয়ে যায়, তাই সে লিভিয়াথনকে পায়ে গুলি করে দেয়। এরই মাঝে সেখানে পুলিশরা এসে পুরো জায়গাটাকে ঘিরে ফেলে। তখন লার্স পুলিশদেরকে বলে এই জায়গাটা আমার, আর এখানেই চোররা লিভাইথনের সাথে মিলে আমার স্বর্ণগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, আর ওরাই লিভাইথনকে গুলি করে মেরে ফেলেছে। আর আপনারা এখন ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যান, আর আমার এই জায়গাটাকে তাড়াতাড়ি খালি করে দেন। ঠিক তখনই সাইরাস পুলিশদেরকে বলে যে লার্স সেলিব্রেশনকে গুলি করেছে, কারণ তাদের প্লেনে অলরেডি সে NFTর ক্রিয়েশনটা ছিল, যেখানে সবকিছু আগে থেকে ভিডিও রেকর্ড ছিল। সে ওই ভিডিও দেখিয়ে পুলিশকে বলে যে লার্সই হচ্ছে আসল মাফিয়া, সে লিভাইথনের সঙ্গে মিলে এই সোনা পাচার করছিল এবং পুরো শহরের মানুষদেরকে বিপদে ফেলার চেষ্টা করছিল। আর এরপরেই পুলিশ লার্সকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো এরপর সাইরাসের পুরো টিমই বুঝে যায় যে এর সাথে ইন্টারপোল অর্থাৎ এপি এবং হ্যাক্সিল জড়িত ছিল। আর তারপর পুলিশেরা সব সোনাকেই বাজেয়াপ্ত করে এবং তাদের সঙ্গেই নিয়ে চলে যায়। সাইরাসের টিম এত কষ্ট করার পরেও তারা একটা কানাকড়িও পায় না। তো এরপরেই এবির সামনে হ্যাক্সিলের আসল রূপটা বেরিয়ে আসে, কারণ হ্যাক্সিল ওই পাইলটদেরকে বলেছিল যে তারা যেন ওই প্লেনটাকে গুলি করে ক্রাশ করে দেয়, এবং শুধুমাত্র টোকিও এবং সাইরাসের বুদ্ধির কারণে তারা ওই যাত্রায় বেঁচে গিয়েছিল। তো এবি এই পুরো বিষয়টা জানার পর রাগ হয়ে পুলিশের চাকরিটাই ছেড়ে দেয় এবং সে সাইরাসের টিমে জয়েন করে। তো এরপর আমরা দেখতে পাই সাইরাস আর এবি একটা লং ড্রাইভে যায়, আর একদম শেষে এসেই দেখা যায় এই মুভির আসল টুইস্ট। ম্যাগনাস যখন ওই লকার খুলে ফেলেছিল তখন সে আসল সোনার সাথে নকল সোনা বদলে দিয়েছিল। এর মানে হলো পুলিশের কাছে এখন যে সোনা আছে সেটা লোহা দিয়ে তৈরি করা এবং সোনার রং করা মাত্র, আর আসল সোনাগুলোকে আগেই প্যারাসুট দিয়ে সমুদ্রের মাঝে পাচার করে দেয়া হয়েছে। আর আজ তারা সবাই এই সমুদ্রের কাছে এসেছে এই সোনাগুলোকে নেওয়ার জন্য।
আর এই দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের এই চমৎকার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, বলেছিলাম না এই গল্পের শেষ টুইস্টটা আপনার মাথা একেবারেই ঘুরিয়ে দেবে। আসলে সব সোনাগুলো যখন পুলিশ নিয়ে যায় তখন আমার অনেক খারাপ লেগেছিল যে এরা এত কষ্ট করেছে কিন্তু এরা কানাকড়িটাও পেল না। কিন্তু এদের প্ল্যান যে এতটা খাতারনাক হবে তা আমি নিজেও বুঝতে পারিনি। মানে একেবারে চোরের উপরে বাটপাড়ি যাকে বলে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের গল্পটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনে গল্পের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।